আসসালামু আলাইকুম। লেখাপড়ানোর পক্ষ থেকে আমি সুমাইজি স্মৃতি তোমাদের সাথে আছি আজকে হিসাব বিজ্ঞানের ক্লাস নিয়ে, এবং আমরা আজকে করব দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 5। তার মানে 5 নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান আমরা আজকে আলোচনা করছি। তো শুরুতে কি করতে হবে, সবাইকে বই খাতা নিয়ে রেডি হয়ে যেতে হবে এবং খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটি করতে হবে। এবং প্রথমে আমাদের প্রশ্ন ভালো মতো বুঝতে হবে। আমরা যদি প্রশ্ন ভালো মতো না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক বুঝতেও কি হবে বা সমস্যা সমাধান করতেও কি হবে, সমস্যা হয়ে যাবে। তো চলো শুরু করি। আচ্ছা, সবাই খেয়াল করো, প্রশ্নটা খুব ভালো মতো করবে প্লিজ। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে প্রশ্নটা ভালো মতো না বুঝলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে যখন আমরা অঙ্ক করব। খুব মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, জেম ট্রেডার্স সৃজনশীল প্রশ্ন 5 খেয়াল করবে। জেম ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। কি বলেছে আবার খেয়াল করো, প্রতিষ্ঠানটার নাম কি? জেমস ট্রেডার্স। কত সাল? 2017 সালের কত তারিখ? 1 জানুয়ারি। কি করলো? নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটা ব্যবসা শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। আচ্ছা, এখন সারা মাসে কি কি লেনদেন সংগঠিত হয় সেগুলো বলছি, খুব ভালো করে শুনো। 2017 জানুয়ারি 1 তারিখ প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। জানুয়ারি 4 তারিখ বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20,000 টাকা ও চেকে প্রদান 15,000 টাকা। আচ্ছা, আমি এই 4 তারিখ নিয়ে একটু পরে আলোচনা করছি, তার আগে আমি প্রতিটা লেনদেন পড়ে নিই। জানুয়ারি 6 তারিখ 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদ 30,000 টাকা ও চেকে 25,000 টাকা পাওয়া গেল। জানুয়ারির 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। জানুয়ারির 18 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। জানুয়ারির 28 তারিখ বিজ্ঞাপন খরচ প্রদান 8,000 টাকা। তো এই ছিল সারা মাসের লেনদেন। তার মধ্যে খেয়াল করবে যে 4 তারিখ এবং 6 তারিখ, বিশেষ করে 4 তারিখ পণ্য কেনা হয়েছে 45,000, তার মধ্যে 20,000 চেক নগদে এবং চেকে, তার মানে কিছু পাওনাদার এখানে তৈরি হয়েছে। আবার সেম দেখা যাচ্ছে যে জানুয়ারি 6 তারিখে পণ্য বিক্রি হয়েছে 80,000 টাকার, তার মধ্যে কিছু পাওয়া গিয়েছে নগদে 30,000, চেকে 25,000, তার মানে এখানে দেনাদার তৈরি হয়েছে। এরকম থাকে অনেক সময় ট্রানজাকশন বা লেনদেনে, যে সেক্ষেত্রে অ্যামাউন্টটা বলে দেয় না যে কত টাকা বাকি রয়েছে বা কত টাকা মানে দেনাদার কত টাকা, অর্থাৎ প্রতিষ্ঠান কত টাকা পাবে বা কত টাকা বাকিতে কেনা হয়েছে অন্য কোনো প্রতিষ্ঠান পাবে, অর্থাৎ দেনাদার পাওনাদার যে সৃষ্টি হয়েছে ঠিক যে এক্সাক্ট অ্যামাউন্ট সেটা বলা হয় না। তখন কি করতে হবে, আমরা যখন অঙ্ক করব তখন সেটা ক্যালকুলেশন করে আমরা বের করে নিব। তো এই ছিল যে জেমস ট্রেডার্সের একদম শুরু থেকে এই মাস পর্যন্ত লেনদেন বা ট্রানজাকশন। এখন চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাব, অর্থাৎ কি চাচ্ছে আমাদের, কি সমাধান করতে হবে। ক নম্বরে বলছি জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে A = L + E। গ নম্বর জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে আমরা কোনটা শুরু করব? প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান করব বা ক নাম্বার অঙ্কটা করব। তো ক নম্বরে কি বলা হয়েছিল, যে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো যথারীতি আমাদেরকে কি করতে হবে, হেড দিতে হবে, অর্থাৎ ক নাম্বার দিয়ে লিখব জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। তো এরপর কি করতে হবে, আমাদের ছক করতে হবে, 4টা কলাম থাকছে, সবাই খেয়াল করো। তো তার আগে একটু প্রারম্ভিক মূলধন কি সেটা আমি একটু তোমাদের বলি। প্রারম্ভিক মূলধন হচ্ছে সেই মূলধন যেটা বছরের শুরুতে মালিক মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করে। এখন মূলধন এখানে
টাকাও হতে পারে, সাথে ফার্নিচার বা আসবাবপত্র হতে পারে। তো এই প্রশ্নে সে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের করতে বলা হয়েছে। তো আমরা এখন যখন বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে, তখন আমরা কি করব, আবার আমরা প্রথমে শুরুর দিকে চলে যাব, যে এখান থেকে বের করতে হবে কোনটা আমাদের প্রারম্ভিক মূলধন। আচ্ছা, তো প্রশ্নে আছে যে জানুয়ারির 2017 জানুয়ারির 1 তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা কি করব, তারিখ দিয়ে বিবরণী লিখব নগদ 1,20,000 টাকা, টাকার ঘরে ইনার টাকা কলামে, আর বিবরণে দ্বিতীয়বার লিখব আসবাবপত্র 70,000 টাকার। তারপর কি করব, এই দুটো আমরা যোগ করব, 1,20,000 এর সাথে 70,000 যোগ করে দেখা যাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট দাঁড়ায় 1,90,000 টাকা। তার মানে এই 1,90,000 টাকাটাই কি আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তোমরা উত্তর লিখে দিবে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,90,000 টাকা। আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রতিটা প্রশ্নের সাথেই তোমরা নিচে উত্তরটা লিখে দিবে, তাহলে কিন্তু একদম এক্সাক্ট পারফেক্ট হবে, এখানে কোনো ভুল থাকবে না, এবং এখানে তোমাদের নাম্বার কেটে দেওয়ার কোনো অপশন থাকছে না, কারণ তোমরা শুরুতেই হেড দিচ্ছ। এবং এখানে আমি তোমাদেরকে ক দিয়েছি, যখন তোমরা পরীক্ষার সময় অ্যাটেন্ড করবে 1-এর ক, ওকে, বা 2-এর ক কত নাম্বার সেটা উল্লেখ করে নিবে, কারণ আমি তো শুরুতে সৃজনশীল প্রশ্ন 5 বলেছি দেখে ক নাম্বার দিয়েছি, তোমরা বুঝতে পারছো। কিন্তু পরীক্ষার হলে কিন্তু 1-এর ক, 1-এর খ, 1-এর গ এভাবে দিবে, বা 2 নাম্বার প্রশ্ন 2-এর ক, 2-এর গ এভাবে দিলে আরো ভালো হয়। এবং এটা একসময় আমরা যখন পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, আমি ডিটেলস তোমাদের বুঝিয়ে বলবো। তো এই ছিল আমাদের আজকের ক নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান, অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে, আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করেছি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান করব। তো চলো খ নাম্বার প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিই কি বলেছে, যে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে a = l + e। তার মানে কি, হিসাব সমীকরণটা প্রমাণ করতে হবে a = l + e। এখানে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, a মানে কি অ্যাসেটস বা সম্পদ সমূহ, এবং সমান সমান l হচ্ছে লায়াবিলিটিস বা দায় পাওনাদার প্লাস ওনার্স ইকুইটি বা ই হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের এখানে যে লেনদেনগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, a = l + e, অর্থাৎ সম্পদ সমূহ সমান সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্ব সমূহ। আচ্ছা, তাহলে আমরা এটা আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে, যখন a + l সমীকরণটা প্রমাণ করতে হবে, তখন কিন্তু আমরা এই ছকটার মাধ্যমে কি করব, প্রমাণ করব। তোমরা এর আগে কিন্তু করেছো এই ছকটা, এবং প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ ছিল। সেখানে কি ছিল, সেখানে বলেছিল যে লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। একইভাবে সমস্যা সমাধান করতে হবে, কিন্তু এখানে প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ। এখানে কি বলছে, এখানে বলছে a = l + e, সেটা প্রমাণ করো। চলো তবে শুরু করি। যেমন প্রথমে কি করতে হবে, আমাদের হেড দিতে হবে 2017 সালের জানুয়ারি মাসের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানো হলো। আচ্ছা, তারপর আমরা কি করব, ছক করব। ছকটার সাথে মোটামুটি তোমরা পরিচিত। প্রথমে আমাদের থাকবে তারিখের ঘর, তারপরে উদ্বৃত্ত বা ব্যালেন্স, তারপর থাকবে সম্পদ সমূহ, দায়, মালিকানা সত্ত্ব, এবং লাস্টে থাকবে মন্তব্য। মন্তব্যের মধ্যে আমরা কি আনবো, মন্তব্যের মধ্যে যে বিষয়গুলো মালিকানা সত্ত্বের উপর প্রভাব ফেলে সেই বিষয়গুলো আমরা মন্তব্যে উল্লেখ করব। এবং সেই বিষয়গুলো কি কি, আয়, ব্যয়, আর হচ্ছে কি বলতো, উত্তোলন এবং মূলধন। এই চারটা বিষয় আসলে ইফেক্ট ফেলে থাকে ওনার সিকিউরিটির উপর বা মালিকানা সত্ত্বের উপর। ক্লিয়ার? তো আমি শুরু করে দিচ্ছি, তোমরা ছকটা কেটে নাও। ছকটা আমি আরেকটু আবার ডিটেলস বলছি। সম্পদ সমূহ বলেছি, দায় বলেছি। তো সম্পদ সমূহের মধ্যে কিন্তু ভাগ আছে, সেটা বলছি আমি আবার প্রথম থেকেই বলছি। তোমরা ছকটা করে নাও, এবং ছকটা করার পর আমি যখন ট্রানজাকশন একটা একটা করে বলবো, ট্রানজাকশন বা লেনদেন, তোমরা সাথে সাথে আমার সাথে সাথে বুঝে নেবে। বুঝে তোমরা কি করবে, সেখানে
বসিয়ে ফেলবে। আমি একটু স্লো বলছি, একটু স্লো করে বললে তোমাদের একটু সুবিধা হবে অঙ্কটা বুঝে করতে। ওকে, তো প্রথমে কি করতে হবে, তারিখের ঘর, তারপরে হচ্ছে উদ্বৃত্ত, তারপর হচ্ছে সম্পদ, সম্পদ সমূহ, তার মধ্যে থাকবে নগদের ঘর, আসবাবপত্র, ব্যাংক, প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে সমান সমান বা ইকুয়াল, তারপর হচ্ছে দায়, পাওনাদার হিসাব, প্লাস এটা হচ্ছে পুরো যোগ টেনে দিবে, এবং এখানে হচ্ছে মালিকানা সত্ত্ব, লাস্টে থাকবে কি মন্তব্য। ওকে, আচ্ছা, তো এখন আমরা চলে যাব প্রশ্নে। প্রশ্নের শুরুতে কি ছিল তোমরা সবাই খেয়াল করো, যে এক তারিখে যে ছিল, যে 2017 সালের জানুয়ারির 1 তারিখে 1,20,000 টাকা এবং কত হাজার টাকা ছিল আমাদের। আমরা এখান থেকে প্রশ্নগুলো আরেকবার দেখে নেই। দেখো, খেয়াল করো যে 1,20,000 এবং 70,000 টাকা নিয়ে আসবাবপত্র হিসেবে 1 লাখ টাকা, 1,20,000 এবং 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা নগদের ঘরে বসাবো 1,20,000 টাকা এবং আসবাবপত্রে বসাবো কত, 70,000 টাকা। নগদের ঘরে বসিয়ে দাও 1,20,000, আসবাবপত্রে বসিয়ে দাও 70,000, এবং দুটা নিয়ে কত হচ্ছে আমাদের 1,90,000 টাকা মূলধন হিসেবে আনা হয়েছে। আচ্ছা, এরপরে জানুয়ারির 1 তারিখে কি হয়েছে, পরবর্তী যে ট্রানজাকশন বা লেনদেন, সেটা খেয়াল করো, যে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খোলা হলো। তো আমাদের কি করতে হবে, আমরা জানুয়ারির 1 তারিখ আবার লিখবো, লিখে 50,000 টাকা নগদের ঘরে বসিয়ে দিব এবং এখান থেকে বিয়োগ দিব, কারণ হচ্ছে নগদ থেকে টাকাটা নিয়ে আমাদের ব্যাংকে হিসাব খোলা হচ্ছে। তাহলে 1,20,000 থেকে 50,000 টাকা আমরা বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর দেখা যাবে যে আমাদের যখন উদ্বৃত্ত থাকবে সেখানে 70,000 টাকা, আসবাবপত্র নেমে যাবে 70,000 টাকা, এবং যেহেতু ব্যাংকে হিসাব খোলা হয়েছে তাহলে এই 50,000 টাকা আমরা ব্যাংকের যে ঘর রয়েছে বা ব্যাংকের যে কলাম রয়েছে সেখানে 50,000 টাকা বসিয়ে এটার ব্যালেন্সে 50,000 বসিয়ে দিব। আর অপোসাইডে যেটা দেখছি যে মালিকানা সত্ত্ব, অপরদিকে অপোজিট সাইডে 1,90,000 টাকা, সে 1,90,000 টাকা সরাসরি বসে যাবে। তার মানে হচ্ছে সম্পদের এইটুকু আশা করি বুঝতে পেরেছো। আরেকটা সাইড হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী ট্রানজাকশন, সেটা খেয়াল করো, সেটা বলেছে 4 তারিখ, যে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, এবং সেটা কিভাবে কিনেছে খেয়াল করো সবাই। আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য একটু ভালো হবে। যে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, তার মধ্যে নগদ 20,000, চেকে 15,000। তার মানে কি, যে এখানে যে বেলাল এন্টারপ্রাইজের থেকে আমরা পণ্য কিনেছি তার পুরোটা আসলে কিন্তু পরিশোধ করা হয়নি, কিছু পরিমাণ নগদে, কিছু পরিমাণ চেকে, এবং বাকিটা কি ধার হিসেবে আছে বা পাওনাদার তৈরি হয়ে গেছে। তাহলে এখন কি করব, আমরা জানুয়ারি 4 তারিখ লিখে নগদের বসাবো 20,000 টাকা, তারপরে ব্যাংকে চেকে যেহেতু পণ্য কেনা হয়েছে চেক থেকে টাকা দিচ্ছি, চেকে হচ্ছে 15,000 টাকা। তাহলে আর কত বাকি থাকে, অর্থাৎ এই দুটো যোগ করে 20,000 15,000 যোগ করে আমরা টোটাল যে পণ্যর অ্যামাউন্ট, ক্রয়ের অ্যামাউন্ট, সেটা থেকে বিয়োগ দিব। বিয়োগ দিলে দেখা যাবে যে পাওনাদার বাকি থেকে যাচ্ছে 10,000 টাকা। সেই 10,000 টাকা আমরা পাওনাদারের ঘরে বসিয়ে দিব। তার মানে কি, এই ট্রানজাকশনে বলা হয়েছে যে 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, তার ভেতর নগদে দেওয়া হয়েছে কত, 20,000 টাকা, ব্যাংকে দেওয়া হয়েছে অর্থাৎ চেকে দেওয়া হয়েছে 15,000 টাকা, এবং বাকি যে টাকাটা আমরা বিয়োগ করে বের হব, পরিশোধ করার পর বের হবে, সেটা হচ্ছে 10,000 টাকা। আর আমাদের এখানে যে ক্রয়ের টোটাল যে অ্যামাউন্ট, ব্যয় যেটা, সেটা 45,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে আমরা লিখে দিব। অর্থাৎ আবার খেয়াল করো, নগদের ঘরে 20,000 বসিয়ে দিব, ব্যাংকের ঘরে 15,000 এবং পাওনাদার 10,000, যেহেতু এই 10,000 টাকা দেওয়া হয়নি বাকি রয়েছে, পাওনাদারের তো চলে যাবে, এবং মালিকানা সত্ত্বে চলে যাবে টোটাল অ্যামাউন্ট অর্থাৎ 45,000 টাকা বিয়োগ দিয়ে দিব, এবং আমাদের ব্যাখ্যায় চলে যাবে কি, ব্যাখ্যায় আমরা লিখবো ক্রয়, ক্রয় বা ব্যয়। এরপর আমরা চলে যাব ব্যালেন্সে। ব্যালেন্স করতে গেলে আমরা কি করব, খেয়াল করো, উদ্বৃত্ত বা ব্যালেন্স লিখে 70,000 থেকে 20,000 বিয়োগ দিয়ে দেখা যাচ্ছে কত আসছে, 50,000। আচ্ছা, আসবাবপত্র 70,000 ছিল, এখানে আর কোনো
অ্যামাউন্ট নেই, ক্যালকুলেশন নেই। সো আমরা 70,000 বসিয়ে দিচ্ছি। 50,000 থেকে 15,000 যেহেতু চেকে প্রদান করা হয়েছে, তাই এখানে বিয়োগ দিয়ে দেখানো হচ্ছে 35,000 টাকা নেমে যাচ্ছে, পাওনাদার 10,000 নেমে যাচ্ছে ব্যালেন্সে। এবং 1,90,000 থেকে 45,000 টাকার যে পণ্য কেনা হয়েছে, বাকি কেনা হয়েছে, ক্রয় করা হয়েছে, সেটা ব্যয় হিসাব। সো আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দেখবো যে আমাদের থাকবে 1,45,000 টাকা মালিকানা সত্ত্বে। বুঝতে পেরেছো এই পর্যন্ত? পরে চলে যাব আমরা 6 নাম্বার ট্রানজাকশন। খেয়াল করো, 6 নাম্বার ট্রানজাকশনটা আমি এখান থেকে আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বরের মতো 4 তারিখের মতো 6 তারিখেও কিন্তু সেম বিষয়টা থাকবে যে 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে 30,000 টাকা ও চেকে 25,000 টাকা পাওয়া গেল। তার মানে আমরা পুরো টাকাটা পাচ্ছি না। এটা কত তারিখ বলেছি? 6 তারিখ বলেছি। তাহলে 6 তারিখে যখন আমরা বসাবো তখন আমরা কিভাবে করব? খেয়াল করো যে বলেছে যে 80,000 টাকার পণ্য বিক্রি হয়েছে, তার ভেতরে আমরা পেয়েছি 30,000 টাকা নগদে। তাহলে নগদের ঘরে বসিয়ে দিব 30,000 টাকা। চেকে পেয়েছি 25,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে বা ব্যাংকের যে হিসাব আছে সেখানে চলে আসছে। তাহলে বাকি থাকছে কত? আর 25,000 টাকা। এই 25,000 টাকা কিন্তু আমরা এখনো পাইনি, অর্থাৎ পাবো। এক্ষেত্রে দেনাদার বা প্রাপ্য হিসাব তৈরি হয়ে গেছে। সো আমরা প্রাপ্য হিসাবের একটা কলাম রেখেছি, সেখানে 25,000 টাকা বসিয়ে দিব। বুঝতে পেরেছো সবাই? আশা করি এই পর্যন্ত। পরবর্তী ট্রানজাকশনে চলে যাও। পরবর্তী ট্রানজাকশনটা আমরা এখান থেকেই দেখি, তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। জানুয়ারির 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। আমি আচ্ছা একটা করে বলছি। বেলাল এন্টারপ্রাইজ আমাদের কাছে টাকা পাচ্ছে। কত পাচ্ছে বলো? 10,000 টাকা। সেটা কি করা হলো? পরিশোধ করা হলো। পরিশোধ করা হলো মানে বুঝতে হবে যেটা নগদে পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব জানুয়ারি 9 তারিখ, লিখে আমরা নগদ থেকে 10,000 টাকা বাদ দিয়ে দিব। নগদ থেকে 10,000 টাকা বাদ দিয়ে দিব এবং সেই সাথে সাথে পাওনাদার, বেলাল এন্টারপ্রাইজ আমাদের পাওনাদার ছিল, তাদের টাকাটা আমরা পরিশোধ করে দিয়েছি। সো আমরা এখানে 10,000 টাকা বিয়োগ দিয়ে দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের ব্যালেন্স বা উদ্বৃত্ত কত হবে? 80,000 থেকে 10,000 বাদ দিলে 70,000। আসবাবপত্র যে হিসাব রয়েছে সেটা 70,000 নেমে যাবে। ব্যাংক হিসাব 60,000, প্রাপ্য হিসাব 25,000 এবং পাওনাদার হিসাব এখানে নীল থাকবে। তোমরা একটা ছোট টান দিয়ে দিবে কারণ এটা এখানে জিরো চলে আসছে। এবং মালিকানা সত্ত্ব যেটা ছিল 2,25,000 এ পর্যন্ত ক্যালকুলেশন হয়ে এসেছিল, মানে 1,45,000 সাথে আমরা 80,000 যোগ করে বসিয়েছিলাম 2,25,000 টাকা, সেটাই আমাদের ব্যালেন্সে নেমে যাচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর হচ্ছে জানুয়ারি 18 তারিখ। 18 তারিখে কি বলেছে আবার এখানে খেয়াল করো। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। মালিক এখন তার ব্যক্তিগত একটা যে কোনো প্রয়োজন হতে পারে, সেই প্রয়োজনে কি করলেন? ব্যাংক থেকে উত্তোলন করলেন 18,000 টাকা। সো আমরা এটা কিভাবে দেখাবো? এটা আমরা কি করছি? উত্তোলন করছি, তার মানে ব্যাংক থেকে উত্তোলন করছে। তাহলে কি করব? আমরা সরাসরি ব্যাংকের ঘরে গিয়ে 8,000 টাকা বসিয়ে দিব, বিয়োগ করব এবং সেই সাথে সাথে মালিকানা সত্ত্ব থেকে টাকাটা চলে যাচ্ছে, মালিক উত্তোলন করে নিচ্ছে। তাহলে মালিকানা সত্ত্ব থেকেও টাকাটা কি হচ্ছে? বিয়োগ চলে যাচ্ছে। ওকে, সো ব্যালেন্স কি হবে? নগদের ঘরে চলে আসবে 70,000, আসবাবপত্রে চলে আসবে 70,000, ব্যাংকে 60,000 ছিল, 60,000 থেকে আমরা 8,000 টাকা বিয়োগ দিয়ে দিচ্ছি। বিয়োগ দিয়ে দেখো এখন আমরা 18 নম্বর ট্রানজাকশনটা করব। 18 নম্বর ট্রানজাকশনটা খেয়াল করো। 18 নম্বর ট্রানজাকশনে কি বলেছে? মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। তো 8,000 টাকা যখন মালিক ব্যাংক থেকে উত্তোলন করলেন তখন আমরা কি করব? আমরা ব্যাংকের ঘর থেকে 8,000 টাকা বিয়োগ দিয়ে দেখাবো, বাদ দিয়ে দেখাবো এবং ব্যাংকের ঘরে বসাবো টাকাটা, আর সাথে সাথে মালিকানা সত্ত্ব থেকে 8,000 টাকা বিয়োগ দিয়ে দিব, কারণ মালিক এখান থেকে টাকাটা উত্তোলন করে নিয়েছেন। তাহলে আমাদের ব্যালেন্স আসবে কি? অবশ্যই তারিখের ঘরে কিন্তু জানুয়ারি 18 তারিখ লিখবে। ব্যালেন্স বা উদ্বৃত্ত লিখবো 70,000 টাকা নগদের ঘরে ছিল, সেটা 70,000 আমরা বসিয়ে দিচ্ছি। আসবাবপত্র ছিল 70,000, আমরা সেটা বসিয়ে দিচ্ছি। ব্যাংক ছিল 60, ব্যাংকে ছিল 60,000 টাকা, সেখান থেকে 8,000 টাকা উত্তোলন হওয়ায় 8,000 টাকা বাদ দিয়ে দেখা যাচ্ছে আমাদের এখানে ব্যালেন্স থাকবে 52,000 টাকা। প্রাপ্য হিসাব 25,000 ছিল, আমরা 25,000 নামিয়ে দিচ্ছি।
ছিল পাওনাদার হিসাব নীল হয়ে গিয়েছে, কারণ পাওনাদার হিসাব 10,000 ছিল, আমরা 10,000 টাকা কি করেছি, পরিশোধ করে দিয়েছি। ওকে, এবং মালিকানা সত্ত্ব দেখা যাচ্ছে যে 2,25,000 টাকা, সেখান থেকে 8,000 টাকা উত্তোলন হিসেবে নিয়ে যাওয়াতে বিয়োগ দিয়েছে এবং ব্যাখ্যায় থাকবে উত্তোলন। আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে কি রয়েছে আমাদের ট্রানজাকশন আর একটা রয়েছে, লেনদেন আর একটা রয়েছে, এবং লাস্ট যে ট্রানজাকশনটা সেটা কি সবাই খেয়াল করো, জানুয়ারির 28 তারিখ বিজ্ঞাপন খরচ প্রদান 8,000 টাকা, অর্থাৎ বিজ্ঞাপন বাবদ এই প্রতিষ্ঠান কি করলো, 8,000 টাকা খরচ করলো। তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা যখন প্রতি অঙ্ক করব তখন তো আমরা এটাকে নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করি অঙ্ক করছি। তো প্রতিষ্ঠানের জন্য যখন বিজ্ঞাপন প্রদান করা হবে, বিজ্ঞাপন দেওয়া হবে, তখন কিন্তু খরচ করা হয়। এবং বিজ্ঞাপনটা কেন দেওয়া হয়, বিজ্ঞাপনটা দেওয়া হয় আসলে প্রচারের জন্য, যে প্রোডাক্ট বা সেবা বাজারে আসছে সেটা আসলে বিজ্ঞাপন ছাড়া জনগণের কাছে বা ভোক্তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনটা এক ধরনের খরচ, এবং বিজ্ঞাপন বিষয় তোমাদেরকে এই জন্য বললাম, অনেকে বিজ্ঞাপন বিষয় সম্পর্কে নাও জানতে পারো। তো এখানে এই প্রতিষ্ঠানও তাই করেছে যে বিজ্ঞাপন বাবদ খরচ করেছে 8,000 টাকা, এবং কিভাবে করেছে, নগদে করেছে। তাহলে কি করতে হবে, নগদ থেকে বিয়োগ দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা লিখবো তারিখের ঘরে 2017 28 তারিখ আমরা লিখছি, এবং নগদের ঘরে আমরা লিখবো 8,000 টাকা বিয়োগ দিয়ে দিব, এবং মালিকানা সত্ত্বেও আমরা 8,000 টাকা বিয়োগ দিয়ে দিব, এবং আমাদের ব্যালেন্স বা উদ্বৃত্ততে থাকবে 70,000 থেকে মাইনাস 8,000, ব্যালেন্স থাকছে 62,000। আসবাবপত্রতে আর কিছু হয়নি, 70,000 চলে আসছে। ব্যাংক থেকে 52,000 ছিল আমাদের লাস্ট ব্যালেন্স, সেটা চলে আসবে। প্রাপ্য হিসাব 25,000 টাকা সমান নেমে যাবে। পাওনাদার হিসাব তো নীল, এবং মালিকানা সত্ত্বেও আমরা 2,17,000 ছিল, উত্তোলনের টাকাটা বাদ দিয়ে সেখান থেকে 8,000 টাকা বাদ দিচ্ছি, বিজ্ঞাপন বাবদ খরচটা বাদ দিয়ে দেখা যাচ্ছে 2,09,000 টাকা একটা ফিগার দাঁড়িয়েছে। তো এরপর আসলে আর কোনো ট্রানজাকশন নেই। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে সম্পদ সমূহ যোগ করতে হবে, এবং দায় এবং মালিকানা সত্ত্ব অংশটুকু যোগ করতে হবে, করে দেখতে হবে যে দুটো সাইড মানে সমান আছে কিনা বা একই পরিমাণ অ্যামাউন্ট হয় কিনা। তো যোগ করে যথারীতি আমরা 62,000 প্লাস 70,000 মানে সম্পদের যে অংশ সেই অংশগুলো যোগ করছি। 62,000, 70,000, 52,000, 25,000, এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টগুলা বিক্রি। এখন আমরা কি করব, এখন আমরা এই সম্পদ সমূহ যোগ করব, এবং সম্পদ সমূহের সাথে দায় এবং মালিকানা সত্ত্বটা যোগ করব, এবং যোগ করে দেখা যাবে যে দুটো অংশ, দুটো সাইড সমান হয়েছে কিনা। তাহলে আমরা 62,000, 70,000, 52,000, 25,000 এই অ্যামাউন্টটা যোগ করব, এবং সেই সাথে সাথে পাওনাদার এবং মালিকানা সত্ত্ব এই দুটো অংশ যোগ করব, এবং যোগ করে দেখা যাচ্ছে যে 2 লাখ সম্পদ সমূহের অংশে রয়েছে 2,09,000 টাকা, এবং আমাদের মালিকানা সত্ত্বে রয়েছে 2,09,000 টাকা। খেয়াল করো সবাই, 2,09,000 দুটো সাইডেই ফিগার দাঁড়িয়েছে। তার মানে কি, এখানে হিসাব সমীকরণে উভয় দিকে যোগফল 2,09,000 টাকা। সুতরাং A = M + E, অর্থাৎ সম্পদ সমূহ সমান সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্ব সমান, অর্থাৎ দুটো সাইডই একই সমান অ্যামাউন্ট বা সমান মূল্য বহন করছে, তার মানে সমান অ্যামাউন্ট রয়েছে। তার মানে এই যে সমীকরণ সেটা এখানে পারফেক্ট। আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার সমস্যা সমাধান করব। চলো তবে দেখি গ নাম্বারটা কি বলছে। গ নাম্বার প্রশ্নে বলছে যে জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এই জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্ব যেটা সেটা আমাদের বের করতে হবে। এবং এর আগের অঙ্কেও আমরা পূর্বের যে অঙ্কগুলো করেছি সেখানেও কিন্তু আমরা এরকম সমস্যার সমাধান করেছি, যে মালিকানা সত্ত্ব বের করেছি। তো এখানেও আমরা ইজিলি এটা করতে পারবো। তো খেয়াল করো, প্রথমে লিখব গ নাম্বার লিখে জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তারপর কি আসবে, ছক আসবে, এবং এখানে কি ইফেক্ট ফেলবে, মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, এই বিষয়গুলো এই প্রারম্ভিক মালিকানা সত্ত্বের উপর প্রভাব ফেলবে। ওকে, তো দেখা যাচ্ছে যে তারিখ দিব, তারিখের ঘরে 2017 জানুয়ারির 1 তারিখ প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন হিসেবে এখানে কিন্তু আসবাবপত্র এবং নগদ টাকা রয়েছে। তাহলে আমরা এই দুটোর যে প্রারম্ভিক মূলধন আমরা বের করেছিলাম ক নাম্বার সমস্যার সমাধান করতে গিয়ে বের করেছিলাম, সেই অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দিব 1,90,000।
আচ্ছা, এরপর তোমরা খেয়াল করো জানুয়ারি 4 তারিখ। জানুয়ারি 4 তারিখ কি হয়েছিল? জানুয়ারি 4 তারিখ পণ্য ক্রয় করা হয়েছিল, অর্থাৎ ব্যয় হয়েছিল। ব্যয় হলে আমরা কি করব? প্রারম্ভিক মূলধন থেকে বাদ দিব। এবং 4 তারিখের যে ট্রানজাকশন, সেখানে কিন্তু 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছিল। প্রশ্নে ছিল কিছু ছিল নগদে দেওয়া হয়েছে, কিছু চেকে, বাকিটা পাওনাদার সৃষ্টি হয়েছে বা বাকি রয়েছে। আমরা এত সবকিছু ক্যালকুলেশন করব না, আমরা এখানে মেইন যে ফিগারটা অর্থাৎ 45,000 টাকার যে পণ্যটা ক্রয় হয়েছে সেটা এখানে বসাবো। অর্থাৎ বাদ জানুয়ারি 4 তারিখ দিয়ে বাদ পণ্য ক্রয় 45,000 টাকা আমরা বিয়োগ দিচ্ছি। বিয়োগ দেওয়ার ফলে আমাদের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে কত? 1,45,000 টাকা। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপর জানুয়ারি 6 তারিখে চলে যাব। জানুয়ারি 6 তারিখে কি করা হয়েছিল? পণ্য বিক্রি করা হয়েছিল। সেম ভাবে চেকে হচ্ছে কতটুকু, নগদে কতটুকু হচ্ছে, দেনাদার বা প্রাপ্য হিসাব কতটুকু হচ্ছে, সেগুলো আমরা এখানে দেখবো না, আমরা মেইন ফিগারটা বসাবো। অর্থাৎ আমাদের বিক্রি হয়েছিল কত টাকার পণ্য? 80,000 টাকা। আমরা সেই 80,000 টাকা এখানে যোগ দেখাবো, এটা আয়। সো 1,45,000 সাথে 80,000 যোগ দিলে দেখা যাচ্ছে যে আমাদের ফিগার আসছে 2,45,000 টাকা। বুঝতে পেরেছো সবাই? এরপর জানুয়ারির 18 তারিখে গিয়ে দেখো যে 18 তারিখে বলা হয়েছিল যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন 8,000 টাকা। তো আমরা এই উত্তোলনটা কি করব? বাদ দিব। উত্তোলন সবসময় বাদ যায়, তাহলে জানুয়ারি 18 তারিখ দিয়ে বাদ উত্তোলন 8,000 টাকা বাদ দিব। তাহলে 2,25,000 থেকে আমরা 8,000 বাদ দিয়ে দিচ্ছি এবং বাদ দিয়ে দেখা যাচ্ছে আমাদের ফিগার আসছে 2,17,000 টাকা। ওকে, তো এবং লাস্টে দেখা যাচ্ছে বিজ্ঞাপন খরচ ব্যয়, সেটাও আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এবং জানুয়ারি 28 তারিখ লিখে আমরা বাদ বিজ্ঞাপন খরচ দিয়ে 8,000 বিয়োগ দিয়ে দিয়েছি। 2,17,000 থেকে 8,000 বাদ দেওয়াতে আমাদের যে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে সেটা কত? 2,09,000 টাকা। তো খেয়াল করো, 2,09,000 টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব এবং আমরা উত্তর লিখবো মালিকানা সত্ত্বের পরিমাণ 2,09,000 টাকা। এখানে কিন্তু 2,09,000 টাকার মালিকানা সত্ত্বের ফিগার বের হয়েছে। সেই সাথে আমরা এই যে সমীকরণের প্রভাবে বা a = l + e এটা বের করতে গিয়ে যে মালিকানা সত্ত্ব পেয়েছি পরিমাণ, সেটাও কিন্তু 2,09,000 টাকা। যেহেতু সেম ট্রানজাকশন, সো অ্যানসারটাও কি হবে? দুটোর সেম হবে, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণটা সেম আসবে, একই আসবে। বুঝতে পেরেছো সবাই? তো আজকে এই পর্যন্তই। আমাদের 5 নম্বর প্রশ্নের সমস্যা সমাধান শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, একটু বুঝে করবে এবং আমি যা বলছি আমার সাথে সাথে তোমরা ট্রানজেকশনগুলো বুঝে যদি সামনে খাতা নিয়ে বসে করে ফেলো তাহলে তোমাদের জন্য পারফেক্ট হবে। এবং এর পরবর্তীতে আমি তোমাদেরকে বলবো যে কিছুক্ষণ পরে বা সাথে সাথে বা তোমাদের সময় মতো তোমরা আবার কি করবে, না দেখে আবার অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং করতে গিয়ে দেখা যাবে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো সংশোধন হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন একটা অ্যামাউন্টের ফিগার অ্যামাউন্ট বসাতে ভুল করবে, অর্থাৎ 45,000 জায়গায় যদি তুমি 4,500 লিখে ফেলো বা 20,000 জায়গায় 2,000 লিখে ফেলো, এই ভুলগুলো তখন তোমার কি হবে? ধরা পড়বে বা করতে গিয়ে আটকে যাচ্ছ, বুঝতে পারছো না, মনে পড়ছে না, তখন আবার কি করতে পারো? ভিডিওটা দেখতে পারো। আবার যদি মনে হচ্ছে না ভিডিও দেখেও বুঝতে পারছো না, কমেন্টস করতে পারো, আমি তোমাদের কমেন্টসের অ্যান্সার দিব, তোমাদের সাথে বুঝাবো। কেউ যদি আমাকে আবার বলো যে ম্যাম অঙ্কটা বুঝি নাই, পুরাটাই বুঝিয়ে দেন, তাহলে আমি পুরাটাই তোমাদের বুঝাবো। আমি সবসময় তোমাদের সাথে আছি, তোমরা আমার সাথে থাকো। আর অবশ্যই কি করবে? বেল বাটনে ক্লিক করবে, নতুন ভিডিও পেতে লাইক দিবে, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না, শেয়ার করতে হবে। কাদের সাথে শেয়ার করতে হবে? ফ্রেন্ডসদের সাথে, রিলেটিভসদের সাথে, সবাই যেন আমাদের সাথে জয়েন হতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।